আনারকলি গ্রামে রহিমা নামের এক বৃদ্ধা বাস করত। রহিমা তার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছিল। তার ছেলের একটা স্বর্ণের দোকান ছিল। এই শোনো, আমি আর তোমার বৃদ্ধা মায়ের সাথে থাকতে পারবো না। এবার যা করার তোমাকেই করতে হবে। এ বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। শোনো রত্না, তুমি তো জানো আমাদের ছাড়া মায়ের তো কেউ নেই। আর আমিও চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি একটু কষ্ট করে মায়ের সাথে মানিয়ে নাও, এটাই ভালো হয়। তুমি তাহলে তোমার মাকে তাড়াতে পারবে না? আমি বাপের বাড়ি চলে যাব, তুমি তোমার মাকে নিয়ে থাকো। না রত্না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর মাকেও তাড়াতে পারবো না। তুমি একটু ভালো করে ভেবে দেখো। না, আমার বাবা শেষ। আমি আজকে বাপের বাড়ি চলে যাব। আর আমি চলে গেলেও তাতে তোমার কি? তোমার তো কোনো কিছু যায় আসে না। রত্না রহিমের সাথে এভাবে তর্ক করতে থাকে। রহিমা তাদের তর্ক শুনে ঘরে আসে। কি রত্না মা, তুমি কি নিয়ে এত তর্ক করছো? তোমাদের কি হয়েছে আমাকে বলো তো। মা, তোমার জন্যই আজকে আমার বউ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। আমার বউকে একাই সব কাজ করতে হয়। তুমি কোনো কাজেই হাত লাগাও না, শুধু ঘরের ভিতর বসে থাকো। রত্না সব সময় তার শাশুড়ির নামে নানান কথা লাগাতে থাকতো। তাই রহিম তার মায়ের সাথে এভাবে কথা বলে। তখন তার মা রহিমা বলে, রহিম, আমি চাই না আমার জন্য তোদের সংসার ভেঙে যাক। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তোদের দুজনকে আল্লাহ যেন ভালো রাখে। রহিমা তার বউকে কষ্ট চেপে বাড়ি থেকে বের হয়ে গেল। আর তার যাওয়ার কোনো জায়গা ছিল না যে সে কারো বাড়িতে গিয়ে উঠবে। তাই সে রাস্তার পাশের একটি গাছের নিচে থাকা শুরু করলো। রাস্তার মানুষ তাকে যা দিত তা খেয়ে সেখানেই ঘুমিয়ে থাকতো। একদিন এক পরোটা বিক্রেতা পরোটা বিক্রি করতেছিল। রহিমা পরোটার দিকে চেয়ে রইল। তার যে পরোটা খেতে খুব মন চাচ্ছে। তখন পরোটা বিক্রেতা রহিমার নিকট এলো আর বলল, মা, আমি দেখছি আপনি আমার পরোটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। আপনি এই পরোটা দুটি খেয়ে নেন। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি তোমার পরোটা কি করে খাবো? টাকা লাগবে না, তুমি খেয়ে নাও। রহিমা পরোটা নিল আর খেলো। এখন বলো তো মা, তুমি একা একা এখানে বসে আছো কেন? আর বাড়িতেই বা যাচ্ছ না কেন? বুড়ি মার সাথে ঘটে যাওয়া সব কিছু বলল। মা, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। তোমার সব দায়িত্ব আজ থেকে আমার। সে কি করে হয়? তোমার ঘরের মানুষ কি সেটা মেনে নিবে? মা, আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিলাম। আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু আজ আমার কোনো কষ্ট নেই। আজ আল্লাহ আমার মাকে ফিরিয়ে দিয়েছে, তাই আজ আমি অনেক খুশি। চলো মা, এখন চলো, আমার সাথে বাড়ি চলো। ফাতেমা বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে গেল। মা, আজ থেকে এই বাড়ি তোমারও। আজকে তোমার জন্য ভালো কোনো খাবার ব্যবস্থা করতে পারিনি। কালকে বাজারে গিয়ে ভালো কিছু বাজার করে আনবো। এতদিন তো রাস্তায় থাকতাম, এখন তো থাকার মতো ভালো একটি ঘর পেয়েছি। আবার তো দুই মুঠো খেতেও পারছি। আর কাল থেকে দিয়ে ভাজা পরোটা আমি বানাবো। এরপর দুইজন মিলে বিক্রি করব। না মা, এটা হয় না। তোমার বয়স হয়েছে, তুমি এইসব করতে পারবে না।
আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? তোর বাবা বেঁচে থাকতে এই ঘিয়ে ভাজা পরোটা খুব পছন্দ করত। আর আমি খুব ভালো ঘিয়ে ভাজা পরোটা তৈরি করতে পারি। তুই না করিস না, আর যদি না করিস আমি বাড়ি থেকে চলে যাব। না মা, তুমি এই কথা বলো না। দুজন মিলে পরোটা বানাবো। শোনো মা, আর কোনো কথা হবে না। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। পরের দিন সকালে মা মেয়ে মিলে পরোটা বানাতে বসে। বৃদ্ধ বুড়িমা পরোটা বানাচ্ছিল আর ফাতেমা সহযোগিতা করছিল। মা, তোমার ঘিয়ে ভাজা পরোটার অনেক ঘ্রাণ বের হয়েছে। আজ তো আমার সব পরোটা বিক্রি হয়ে যাবে। তুই চিন্তা করিস না, দেখবি তোর ঘিয়ে ভাজা পরোটা একটাও থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। ফাতেমা ঝুড়িতে করে তার পরোটা নিয়ে দোকানে গেল। কিছুক্ষণের মধ্যে পরোটা খাওয়ার জন্য তার দোকানে মানুষের লাইন পড়ে যায়। আজকে তোমার পরোটার এত স্বাদ হলো কি করে? এতদিন তো এত স্বাদ পাইনি। আজকের পরোটা তো মায়ের হাতের, তাই এত স্বাদ হয়েছে। খুব তাড়াতাড়ি তার পরোটাগুলো বিক্রি হয়ে যায় এবং সে বাড়িতে ফিরে যায়। আজ তো তোমার হাতের পরোটা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। সত্যি তোমার হাতের পরোটার অনেক স্বাদ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এই স্বাদের পরোটা বানানো শিখিয়ে দিব। এখন হাত মুখ ধুয়ে আয়, আবার খাবি। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন ফাতেমা পানি আনার জন্য ঘাটে যায়। সেখানে গিয়ে তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। কিরে কমলা, তোর সাথে কতদিন পর দেখা। কতদিন পর তোর বাপের বাড়ি আসলি? সংসারে কাজের চাপে আমি বাবা মার বাড়িতে আসতে পারি না। এবার তো অনেক দিন পর আসা পড়লো। এতদিন পর আসলি, আর আমার কথা মনে পড়লো না? আজকেই বিকালে যাব ভাবছিলাম। মায়ের কাছে শুনলাম তোর বাড়িতে নাকি এক বুড়িমা থাকে। যাক, ভালোই হলো, এখন থেকে তোকে আর একা থাকা লাগবে না। সারাটা জীবন একা একা কাটালি, এবার তাহলে মায়ের আদর কি এটা বুঝবি। হ্যাঁ, বুড়িমা অনেক ভালো মানুষ, আমার অনেক খেয়াল রাখে আর খুব ভালো পরোটা বানাতে পারে। যেদিন থেকে বুড়িমা পরোটা ভেজে দেয় সেদিন থেকে আমার বিক্রিও খুব ভালো হয়। জানি না এখন বুড়িমা কি করছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুই বিকালে আসিস, মায়ের হাতে ঘিয়ে ভাজা পরোটা খাওয়াবো। ঠিক আছে, তুই তাহলে বাড়িতে যা, আমি বিকালে আসবো। ফাতেমা পানি নিয়ে তার বাড়িতে গেল। ফাতেমার পরোটার দোকানও খুব ভালো চলতে লাগলো। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। একদিন ফাতেমা অসুস্থ হয়ে পড়ল। তখন বুড়িমা এসে বলল, মা, তুমি তো অনেক অসুস্থ হয়ে পড়েছো। আজ আর তোমাকে পরোটা বিক্রি করতে যেতে হবে না। আজ আমি গিয়ে পরোটাগুলো বিক্রি করে আসি। মা, আমার সামান্য জ্বর, আমি পারবো, তোমাকে যেতে হবে না। না মা, তোমার এই অবস্থায় আমি যেতে দেব না। রাস্তায় তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে? তার চেয়ে আমি গিয়ে পরোটাগুলো বিক্রি করে আসি। তুমি সময় মতো খাওয়া খেয়ে নিও আর বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে বুড়িমা পরোটা বিক্রি করতে বের হয়। এভাবে অনেকক্ষণ কেটে যায়। বুড়িমা যে রাস্তায় পরোটা বিক্রি করছিল সে রাস্তা দিয়ে তার ছেলের বউ যাচ্ছিল। মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি পরোটা বিক্রি করছি। তা তোর এই অবস্থা কেন?
তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি ব্যবসার জন্য মহাজনের নিকট থেকে টাকা নিয়েছিলাম। সেই টাকা নিয়ে ব্যবসায়ী পালিয়ে যায়। মহাজনের টাকা দিতে না পারায় মহাজন আমার বাড়ি, দোকান সব কিছু নিয়ে গিয়েছে। আমি আমার বউ কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর না খেয়ে আছি। এই নাও, এই পরোটাগুলো খেয়ে নাও। অপরদিকে ফাতেমার জ্বর কিছুটা কমে যায়। সে চিন্তা করতে থাকে, জানি না মা এখন একা একা কি করছে। সে এর আগে কোনো পরোটা বিক্রি করেনি। আমি পাশে দাঁড়িয়ে থাকলেও মার একটু সহযোগিতা হবে। ফাতেমা আস্তে আস্তে পরোটার দোকানে যায়। মা, তোমাকে আর পরোটা বিক্রি করতে হবে না। এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার হাঁটুর ব্যথাটা বাড়বে। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো। পাগলি মা আমার, অসুস্থ শরীর নিয়ে চলে এসেছিস? তোকে না বলে আসলাম থাকতে। মা, এখন আমি সুস্থ হয়ে গেছি। আমার শরীরে আর কোনো জ্বর নেই। তাদের মধ্যে এসব কথা শুনে ছেলে ও ছেলের বউ অবাক হয়ে যায়। মা, এই মেয়েটিকে আর তোমাকে কেন মা বলে ডাকছে? তখন বুড়িমা তাদের সব কিছু খুলে বলে। তারপর তারা সব কিছু বুঝতে পারে। আচ্ছা মা, তাহলে এই সেই ছেলে যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? ছি ভাই ছি, তুমি এরকম বৃদ্ধ মাকে তাড়িয়ে দিয়েছিলে, একবার এই কথাটা ভাবলে না? এই বৃদ্ধ মা কোথায় যাবে আর কি খাবে? মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা যে অনেক বড় পাপ করে ফেলেছি। আজ আমাদের কিছুই নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মা, আপনি আমাদের ক্ষমা করে দেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর আপনাকে কখনো কষ্ট দিব না। ঠিক আছে, আজ থেকে আমরা একসাথে থাকবো, এক পরিবারের মতো। এখন মায়ের সাথে সাথে ভাই ভাবিকেও পেয়ে গেলাম। তোর মতো মেয়ে হয় না মা। তোর মতো মেয়ে যদি প্রত্যেকটা পরিবারে থাকতো তাহলে সমাজটা কতই সুন্দর হতো। এরপর থেকে তারা এক পরিবারের মতো বাস করতে থাকে। তারা তাদের ব্যবসাটাও সুন্দরভাবে মিলেমিশে চালাতো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো।